নমস্কার বন্ধুরা। আজকের গল্পের নাম টাকার মূল্য। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। কলেজ থেকে ফিরেই তিস্তা সোজা নিজের ঘরে চলে যায়। অন্যদিনে যে মেয়ে কলেজ থেকে বাড়ি এলেই খিদে পেয়েছে বলে সারা বাড়ি মাথায় তোলে, সে আজ চুপচাপ কিছু না বলেই নিজের ঘরে চলে গেল। এই রকমটা তো আগে কখনো হয়নি। এইসব ভাবতে ভাবতে রান্নাঘরে চলে গেলেন তিস্তার মা স্বপ্না দেবী। কিছুক্ষণ পর মেয়ের ঘরে গিয়ে দেখলেন মেয়ে বালিশে মুখ গুজে কাঁদছে। এরপর আস্তে করে মেয়ের কাছে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তিস্তা চোখ মুছে উঠে বসে, বলে, কিছু হয়নি, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি খেতে দাও। স্বপ্নাদেবী ভাবলেন, থাক, মেয়ের যখন ইচ্ছে হবে তখন বলবে, বেশি জোর করে লাভ নেই। তারপর মা মেয়ে মিলে একসাথে খেতে বসে। আজ তিস্তার পছন্দের রান্নার করেছেন পোলাও, চিলি চিকেন আর আমের চাটনি। তিস্তা খুব ভালোবাসে খেতে। রাতে শুয়ে শুয়ে তিস্তা ভাবে, সৌরভের সাথে কেন এরকম করলো। ওদের এতদিনের সম্পর্ক, এত ভালোবাসা, এত প্রতিশ্রুতি, সব কি তাহলে মিথ্যে? সৌরভ এই সব কিছু এত তাড়াতাড়ি ভুলে গেল শুধুমাত্র ওই মিতালির বাবার অনেক অর্থ আছে তাই? স্বপ্নাদেবীর চোখেও আজ ঘুম নেই। মেয়ের জন্য ভাবছেন। আসলে নিজে অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছেন, তো তাই হয়তো মেয়ের কষ্ট উনি সহ্য করতে পারে না। সেই কবে তিস্তার বাবা মারা গেছে, তবে থেকে আজ অবধি একা হাতে সংসার সামলে মেয়েকে মানুষ করেছেন। এইসব ভাবতে ভাবতে যখন সে ঘুমিয়ে পড়েছেন নিজেই জানেন না। পরের দিন সকালে মেয়েকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, কলেজ যাবি না? আজকে কলেজ যাব না, ভালো লাগছে না। ভালো না লাগার কারণটা আমায় বলা যায়? হ্যাঁ, অবশ্যই যায়, তুমি ছাড়া আর কাকেই বা বলবো মা। এরপর পুরো ঘটনা সব বলতে শুরু করে তিস্তা। সবটা শোনার পর স্বপ্নাদেবী বললেন, যা হয়েছে সব ভুলে যা। একবারে ভুলতে না পারলে আস্তে আস্তে ভোলার চেষ্টা কর। ও যদি সব ভুলে সামনে এগিয়ে যেতে পারে, তাহলে তুই কেন পারবি না? তুইও নিজেকে এমনভাবে তৈরি কর যাতে কেউ কখনো তোকে কষ্ট দিতে না পারে। হঠাৎ করে সোনালির ডাকে তিস্তা অতীতের স্মৃতি থেকে বাস্তবে ফিরে এসে। সোনালি ওর পিয়ে। মেয়েটা বেশ কাজের আর তিস্তাকে খুব ভালোবাসে, তাই তিস্তা যেখানেই যায় ওকে সঙ্গে করে নিয়ে যায়। সোনালি বলে, ম্যাডাম, আমরা এসে গেছি। তিস্তা বাইরে তাকিয়ে দেখে গেটের সামনে বড় বড় করে লেখা, স্বপ্ন আসা। আজকে ওর মায়ের মৃত্যুদিন। প্রতি বছর ও এই দিনটা এখানে আসে, সারাদিন এখানকার মানুষের সাথে কাটিয়ে রাতে বাড়ি ফিরে যায়। এই মানুষগুলোর জন্য ফল, মিষ্টি, জামা কাপড় সব নিয়ে আসে। এই মানুষগুলোর মুখে হাসি ওকে এক অনাবিল আনন্দ দেয়। মা মারা যাওয়ার পর ও এই বৃদ্ধাশ্রমটা বানিয়েছে। মনে মনে ভাবতে থাকে, সেদিন যদি মা ওভাবে পাশে থেকে সাহস আর ভরসা দুটোই না জোগাতো, তাহলে তো আজ এই জায়গায় পৌঁছতে পারতো না। আজও একটা বড় কোম্পানির ম্যানেজার। ওর কাছে এখন অনেক অর্থ, যে অর্থ জন্য একদিন ওর ভালোবাসার মানুষটা ওকে ছেড়ে চলে গেছিল। এই কবছর ধরে ও শুধু সেই জিনিসটাকেই উপার্জন করেছে। এইসব ভাবতে ভাবতে ভেতরে আসে, দেখে মানুষগুলো অধীর আগ্রহে ওর অপেক্ষায় বসে আছে। কিভাবে সে যে যা সারাদিন কেটে যায় আজও সে বুঝে উঠতে পারে না। এবার বাড়ি ফেরার পালা। কাল থেকে আবার সেই রুটিন মাফিক জীবন। এই সব ভাবতে ভাবতে গাড়িতে উঠে সিটে হেলান দেয় তিস্তা। তুমি একবার যদি ডাকো, যেখানেই থাকি আমি আসব। FM এই গানটা শুনে তিস্তার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এই গানটা গেয়েই তো সৌরভ ওর রাগ ভাঙাতো। হঠাৎ করে জোরে ব্রেক কষায়। তিস্তা জিজ্ঞেস করে, কি হয়েছে? ড্রাইভার বলে, সামনে একটা লোক এসে পড়েছিল তাই। তিস্তা ড্রাইভারকে বলে, তাড়াতাড়ি লোকটাকে দেখতে, ওনার কোথাও লেগেছে কিনা। ম্যাডাম, লোকটা তো অজ্ঞান হয়ে গেছে। কি করব? ওনাকে তাড়াতাড়ি গাড়িতে তোলো আর হাসপাতালে চলো। হাসপাতালে ওনাকে ভর্তি করে সমস্ত কাজ মিটিয়ে তিস্তা বাড়ি চলে আসে।
পরের দিন সকালে সোনালি এসে একটা মানিব্যাগ দিয়ে বলে, এটা মনে হয় ওই লোকটার হবে। কালকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় পড়ে গেছে হয়তো। ঠিক আছে, টেবিলের উপর রেখে দে, আমি দেখছি। হঠাৎ ফোনটা বেজে ওঠায় তিস্তা গিয়ে বলে, হ্যালো, বলুন। ম্যাডাম, হাসপাতাল থেকে বলছি। কালকে যে লোকটিকে আপনি ভর্তি করেছিলেন, উনি একবার আপনার সাথে দেখা করতে চাইছেন। ঠিক আছে, আমি আসব। ওনার একটা জিনিস আমার কাছে আছে, ওটা ফেরত দিতে হবে। ধন্যবাদ ম্যাডাম। ফোনটা রেখে তিস্তা ভাবতে থাকে লোকটাকে, কেনই বা ও তার সাথে দেখা করতে চাইছে। তারপর ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। অফিসে গিয়েও কাজে মন দিতে পারে না। বারবার ওই লোকটির কথায় মাথায় আসতে থাকে। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে হাসপাতালে যাওয়ার জন্য। রাস্তায় এত জ্যাম কেন কে জানে। সেদিন কোথাও যাওয়ার তাড়া থাকবে, সেদিনই দেরি হবে, নিজেই মনে বলে ওঠে তিস্তা। হাসপাতালে পৌঁছানোর আগে পর্যন্ত তিস্তা জানতো না ওর জন্য কি চমক অপেক্ষা করে আছে। হাসপাতালে এসে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে লোকটির নাম সৌরভ সান্যাল। হঠাৎ করে এতদিন পর ওই নামটা শুনে ও প্রথমে অন্যমনস্ক হয়ে পড়ে। একই নাম অনেকের হতে পারে, এই ভেবে দরজা ঠেলে ঢুকে দেখে তাকে এইভাবে দেখবে কোনোদিন আশা করেনি। যে মানুষটা একসময় ওর স্বপ্নের নায়ক ছিল, আজ তার এই কুৎসিত চেহারা দেখে ও স্তম্ভিত। ও আর বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারল না, বাইরে বেরিয়ে আসে। ডাক্তারবাবু বলে ওনার একটা কিডনি অলরেডি নষ্ট হয়ে গেছে, আর একটার অবস্থা ভালো না। খুব তাড়াতাড়ি কিডনি ট্রান্সপ্লান্ট না করলে ওনাকে বাঁচানো যাবে না। সব শোনার পর তিস্তা ধীরে ধীরে সৌরভের কাছে গিয়ে বসে। ওকে দেখে, সৌরভ, তুমি পাশে থাকলে তো আমি এমনিই ভালো থাকি। আজ আর এই কথাটা বলতে ইচ্ছে হলো না, শুধু তাকিয়ে থাকলো। ওই পাগলি, আমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না তো। আমি কেন কষ্ট পেতে যাব? আমি তোমার কে যে কষ্ট পাবো? ঠিকই বলেছ। যার কষ্ট পাওয়ার কথা সে যখন পায়নি, তখন তাকে আমি কষ্ট দিয়েছি, সে কেন আমার জন্য কষ্ট পেতে যাবে? আমার বেঁচে থাকার ইচ্ছেটাই আর নেই। তোমার কাজ বাজে বকা শেষ হলে আমি কিছু বলতে পারি? তোমার চিকিৎসা আমি করাবো, তুমি আমার আগের মতো ভালো হয়ে যাবে। আমি ডাক্তারের সাথে কথা বলবো। তারপর ও বেরিয়ে এসে ডাক্তারের সাথে কথা বলে বাড়ি চলে যায়। 1 সপ্তাহ পরেও কিডনি ডোনার না পাওয়ায় সৌরভের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। প্রতিদিনের মতো আজকেও তিস্তা দেখা করতে গিয়ে এসেছে সৌরভের সাথে। কিছুক্ষণ বসে তারপর ও বাড়ি চলে আসে। দুদিন পর সকালে হাসপাতাল থেকে ফোন আসে যে সৌরভের সাথে ম্যাচিং ব্লাড গ্রুপের কিডনি পাওয়া গেছে। আমি এক্ষুনি আসছি। ওটিতে নিয়ে যাওয়ার সময় সৌরভ তিস্তাকে বলে, তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব জানি না। এখন ওসব কথা ছাড়ো, আগে তুমি ভালো হয়ে ওঠো, তারপর ওসব ভাবা যাবে। সুস্থভাবে অপারেশন হয়ে গেলে তিস্তা বাড়ি চলে আসে। এরপর বেশ কয়েকদিন তিস্তা আর হাসপাতালে যেতে পারেনি, কাজের চাপ থাকায়। কাজের চাপ কমলে তিস্তা হাসপাতালে যায় সৌরভকে দেখতে। ও এখন আগের থেকে অনেকটা ভালো আছে। আরে, তুমি এসেছো? আমি তো ভাবলাম তুমি আর আসবে না। তোমার সাথে আমার কিছু কথা ছিল। আসলে কাজের চাপ ছিল, তাই আসতে পারিনি। কি বলবে বলো? বলছিলাম, আমার অপারেশনের জন্য কত টাকা লেগেছে যদি বলতে, তাহলে আমার তোমাকে ফেরত দিতে সুবিধা হতো। এখন দিতে পারবো না, তবে আস্তে আস্তে শোধ করে দেবো। ও, এই কথা। আমি তো ভেবেছিলাম তুমি বলবে পুরনো সব কথা ভুলে গিয়ে বন্ধুত্বের হাত বাড়াতে। আমিই ভুল ছিলাম। তুমি তো অর্থ ছাড়া আর কিছুই বোঝো না। সেদিন যেমন আমার ভালোবাসা বুঝতে পারোনি, তো আজ আমার কাছ থেকে বন্ধুত্ব আশা করাটাও বোকামির পরিচয় দেওয়া। পার্স থেকে স্বপ্ন আসার একটা কার্ড বের করে সৌরভকে দিয়ে বলল, অর্থ আমি চাই না, তবে তুমি ফেরত দিতে চাইলে কার্ডের দেওয়া এই ঠিকানায় পাঠিয়ে দিও। আর একটা কথা শোনো,
মানুষকে কখনো অর্থ দিয়ে বিচার করো না। আমি চললাম। তোমার ঠিকানা সেটা জানার কোনো দরকার আছে বলে মনে হয় না। আর আমার ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে। চলি। আমার দেরি হয়ে যাচ্ছে। সৌরভের উত্তরের অপেক্ষা না করেই তিস্তা বেরিয়ে যায়। তিস্তা ইচ্ছা করেই ওই ট্রান্সফারটা অনেক দূরে নিয়েছিল, যেখানে ওর কোনো চেনাশোনো মানুষ থাকবে না। সবার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও স্বপ্ন আসার সাথে যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিল ঈশা। আসলে কিছু সম্পর্ক বোধ হয় এমনও হয় যেগুলো অর্থ দিয়ে কখনো বিচার করা যায় না। আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।